স্টুডেন্টস বায়োনি নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই এবং আমরা বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকসের নোটস নিয়ে আলোচনা করছিলাম এবং এক্ষেত্রে আমি এমনভাবে নোটসগুলো তৈরি করেছি যে তোমরা ভিডিও পজ করে অবশ্যই নোটগুলো তোমরা লিখে নিতে পারো। ওকে, একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে বায়োলজি হলো হিউজ, কিন্তু তোমাকে জানতে হবে যে স্পেসিফিক কোনো পার্টিকুলার রিজিয়ন্সের কোন জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে। যেমন এক্ষেত্রে আমি যেটা আলোচনা করবো সেটা হলো দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ ফিচার্স অ্যান্ড দ্য ক্যারেক্টার্স অফ দ্য লিভিং, অর্থাৎ জীবনের বিভিন্ন ধর্মগুলো কি কি। অ্যাকচুয়ালি জীবনের বিভিন্ন রকমের ধর্ম আছে, কিন্তু কোন ধর্মগুলো বা কোন প্রপার্টিসগুলো পরীক্ষাতে আসে এক্ষেত্রে আমরা সেগুলোই আলোচনা করব এবং আমি তোমাদেরকে দেখাবো যে কোন রিজিয়ন্সগুলো এক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। ওকে, এবং নোটসের ইউটিলিটি হচ্ছে এটা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই আমাদেরকে হাইলাইট করতে হবে এবং অবশ্যই জানতে হবে। সুতরাং হিউজ পোর্শনস থেকে তোমাকে অবশ্যই এক্সট্র্যাক্ট করে নিতে হবে যে কোন বিষয়গুলো জেনারেলি ইম্পর্টেন্ট। এবং এর আগের টিউটোরিয়াল ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করেছি সেটা হলো বায়োলজি এবং বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চেস। সুতরাং এক্ষেত্রে আমরা আলোচনা করব জীবনের বিভিন্ন ধর্ম এবং সাধারণত এই রিজিয়ন্সকে আমরা ইগনোর করে যাই, কিন্তু বায়োলজি রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন্স দিতে পারে। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই যে দ্য লিভিং ওয়ার্ল্ডের ফিচার্স অ্যান্ড দ্য ক্যারেক্টার্স অফ দ্য লিভিং, অর্থাৎ জীবনের বিভিন্ন ধর্মগুলো কি কি। জীবনের বিভিন্ন প্রকারের ধর্ম আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে 5টি ধর্ম, প্রথম ধর্ম হলো গ্রোথ বা বৃদ্ধি, সেকেন্ড রিপ্রোডাকশন, থার্ড মেটাবলিজম, ফোর্থ সেলুলার অর্গানাইজেশন এবং ফিফথ কনসিয়াসনেস। সুতরাং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব। তবে এই যে 5টি ইম্পর্টেন্ট যে প্রপার্টিস আছে বা ধর্ম আছে, তার মধ্যে গ্রোথ এবং রিপ্রোডাকশনকে বলা হয় নন ডিফাইনিং ক্যারেক্টার্স। অ্যাকচুয়ালি ক্যারেক্টার্স বা জীবনের ধর্মকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি ডিফাইনিং ক্যারেক্টার্স এবং একটি নন ডিফাইনিং ক্যারেক্টার্স। নন ডিফাইনিং ক্যারেক্টার্স হচ্ছে সেগুলোই যে সমস্ত ক্যারেক্টার্সগুলোর এক্সেপশন বা ব্যতিক্রম আছে। সুতরাং জীবনের ধর্ম বলতে আমরা কেবলমাত্র শুধু যে জীবের দেহতে দেখা যায় সেরকম নয়, কিছু প্রপার্টিজ আছে যেগুলোর এক্সেপশন আছে, অর্থাৎ জীবের দেহতে দেখা যায় অথচ তাদের ব্যতিক্রম আছে, এবং সেই সমস্ত ক্যারেক্টার্সগুলোকে আমরা বলবো নন ডিফাইনিং ক্যারেক্টার্স। কিন্তু যে সমস্ত ক্যারেক্টার্সগুলোর কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ যেগুলো এক্সক্লুসিভলি জীবের দেহতে দেখা যায়, তাদেরকে আমরা বলবো ডিফাইনিং ফিচার্স। ওকে, সুতরাং নন ডিফাইনিং ফিচার্স হচ্ছে যেগুলোর উইথ এক্সেপশনস বা এক্সেপশন আছে, যেমন গ্রোথ এবং রিপ্রোডাকশন, এদের এক্সেপশনস আছে। কোথায় এক্সেপশনস আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং কনসাসনেস, এদের কিন্তু কোনো এক্সেপশন নেই। সুতরাং মেটাবলিজম বা বিপাক, সেলুলার অর্গানাইজেশন বা কোষীয় সংগঠন এবং কনসাসনেস বা সংবেদনশীলতা, এই তিনটে ক্যারেক্টার এক্সক্লুসিভলি জীবের ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের কোনো ব্যতিক্রম দেখা যায় না। অর্থাৎ প্রত্যেকটা জীবে এই ধরনের ক্যারেক্টার দেখা যায়, এমন কোনো জীব নেই যে জীবে এই ক্যারেক্টারগুলো দেখা যায় না। কিন্তু গ্রোথ এবং রিপ্রোডাকশনের ব্যতিক্রম আছে। সুতরাং গ্রোথ এবং রিপ্রোডাকশন আবার বলি এরা নন ডিফাইনিং ফিচার্স, এবং মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং কনসাসনেস এরা ডিফাইনিং ফিচার্স। তো প্রথমে আমরা দেখে নেব গ্রোথ। গ্রোথ কাকে বলে? ইনক্রিজ ইন ম্যাস অর ওভারঅল ইনক্রিজ ইন সাইজ অফ টিস্যুস অর অর্গানিজমস অর ইটস পার্ট। অর্থাৎ কোনো কলা অথবা কোনো জীব অথবা জীবের কোনো অংশের যদি ভরের বৃদ্ধি হয় অথবা ওভারঅল ইনক্রিজ বা টোটাল যদি বৃদ্ধি হয়, তখনই তাকে আমরা বলবো গ্রোথ। ইনক্রিজ ইন ম্যাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ দ্য অর্গানিজম, টুইন ক্যারেক্টার অফ দ্য গ্রোথ। অর্থাৎ গ্রোথের দুটি টুইন ক্যারেক্টার হলো ইনক্রিজ ইন ম্যাস বা ভরের বৃদ্ধি এবং ইনক্রিজ ইন নাম্বার অর্থাৎ সংখ্যার বৃদ্ধি। সুতরাং ম্যাস এবং ইনক্রিজ ইন নাম্বার, একে আমরা বলবো টুইন ক্যারেক্টার অফ দ্য গ্রোথ। গ্রোথ হলো ইররিভার্সেবল, অর্থাৎ একবার গ্রোথ হলে সেটা আর ব্যাক করে না। পার্মানেন্ট অর ইনক্রিজ ইন সাইজ অফ অ্যান অর্গানিজম অর ইটস পার্টস অর ইভেন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল। অর্থাৎ গ্রোথ হলো ইররিভার্সেবল এবং পার্মানেন্ট, এবং কোনো জীবের অর্থাৎ ইনক্রিজ ইন সাইজ অফ অ্যান অর্গানিজম অর্থাৎ টোটাল জীবের বৃদ্ধি হতে পারে, অর ইটস পার্ট অথবা এর কোনো অংশের বৃদ্ধি হতে পারে, অর ইভেন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল অথবা কেবলমাত্র একটি কোষের বৃদ্ধি হতে পারে। গ্রোথ ইজ দ্য রেজাল্ট অফ মেটাবলিজম, এবং গ্রোথ হলো মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার ফল। এবং বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি অ্যানাবলিজম এবং আর একটা হলো ক্যাটাবলিজম। অ্যানাবলিজম বা উপচিতি বিপাক এবং ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। যদি অ্যানাবলিজমের যদি বৃদ্ধি হয়, অর্থাৎ অ্যানাবলিজম প্রক্রিয়ায় বিভিন্ন স্মল মলিকুলস থেকে লার্জ মলিকুলস তৈরি হয়, তাই জন্য একে বলা হয় সিনথেটিক রিয়াকশনস। এবং ক্যাটাবলিজম প্রক্রিয়ায় বা অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ায় লার্জার মলিকুলস ও স্মলার মলিকুলসে পরিণত হয়। সুতরাং একে আমরা বলবো ডিস্ট্রাকশন রিয়াকশন। ওকে, তাহলে
অ্যানাবলিক রিয়াকশনের যদি বৃদ্ধি হয় তাহলে অবশ্যই গ্রোথ এর বৃদ্ধি হবে, এবং ক্যাটাবলিক রিয়াকশনের যদি বৃদ্ধি হয় মানে হ্রাস পায় তাহলে গ্রোথ অবশ্যই এক্ষেত্রে বৃদ্ধি পাবে। সুতরাং অ্যানাবলিক রিয়াকশন বা অ্যানাবলিজমের যদি রেট যদি বেড়ে যায় তাহলে গ্রোথ হবে, এবং ক্যাটাবলিজমের রেট যদি হ্রাস পায় তাহলে কিন্তু গ্রোথ হবে। ওকে, এবং উল্টোটা যদি হয়, অর্থাৎ অ্যানাবলিজম যদি অ্যানাবলিক রিয়াকশনসের রেট যদি কমে যায় তাহলে গ্রোথ রেট কমে যাবে, এবং ক্যাটাবলিক রিয়াকশনসের রেট যদি বেড়ে যায় তাহলে গ্রোথ কি হবে, তাহলে গ্রোথ হ্রাস পাবে। ওকে, সুতরাং গ্রোথ ইজ দ্য রেজাল্ট অফ মেটাবলিজম, এবং কিভাবে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম গ্রোথকে কন্ট্রোল করে এই বিষয়টা জানতে হবে। নেক্সট চলে আসি ডিগ্রোথ অর দ্য নেগেটিভ গ্রোথ, অর্থাৎ ডিগ্রোথ অর নেগেটিভ গ্রোথ আমরা কাকে বলবো। সুতরাং একবার দেখে নিই, এখানে একটু পয়েন্টস একটু হাইলাইট করা আছে। সো গ্রোথ হলো ইনক্রিজ নাম্বার অফ দ্য সেলস ডিউ টু মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে কোষের বৃদ্ধি, একেও আমরা গ্রোথ বলতে পারি, অথবা ইনক্রিজ সাইজ অফ দ্য সেল, অথবা কোনো পেশি কোষের যে আকৃতি বৃদ্ধি পাচ্ছে সেটাও কিন্তু গ্রোথ। সুতরাং নেগেটিভ গ্রোথ কাকে বলবো, অ্যানাবলিজম যদি কম হয় এবং ক্যাটাবলিজম যদি বেশি হয় তখনই তাকে বলা হয় ডিগ্রোথ, যেটা এর আগে আমরা বলছিলাম। ওকে, সুতরাং অ্যানাবলিজম যদি কম হয় এবং ক্যাটাবলিজম যদি বেড়ে যায় তখন তাকে আমরা বলবো ডিগ্রোথ। এবারে আমরা মেন পয়েন্টসে চলে আসি যে হোয়াই গ্রোথ ইজ নট ডিফাইনিং ক্যারেক্টার্স, অর্থাৎ কোনো জীবের বৃদ্ধি ঘটবে এটাই হচ্ছে জীবের বৈশিষ্ট্য, কিন্তু কেন গ্রোথকে আমরা ডিফাইনিং ক্যারেক্টার্স বলবো না? কারণ গ্রোথ দুরকম হতে পারে। একটি ইন্ট্রিনসিক গ্রোথ যেটা দেহের মধ্যে হয় বা ইনসাইড দ্য বডি, এবং এটা হলো ডিফাইনিং ফিচার্স। কিন্তু এক্সট্রিনসিক গ্রোথ অর্থাৎ যেটা আউটসাইড দ্য বডি, অর্থাৎ কোনো জীবের দেহের বাইরে হতে পারে। কোনো নন লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে এক্সট্রিনসিক গ্রোথ দেখা যায়, যেমন কোনো একটা বাড়ি আমরা তৈরি করছি, সুতরাং পরপর যদি আমরা ইট দিয়ে গাঁথি তাহলে তারও বৃদ্ধি হয়, কিন্তু এটা হলো এক্সট্রিনসিক গ্রোথ। সুতরাং এটা জড়ের বৈশিষ্ট্য। ওকে, অর্থাৎ এক্সট্রিনসিক গ্রোথ যেহেতু জীবের বৈশিষ্ট্য নয়, সুতরাং এই গ্রোথকে আমরা ডিফাইনিং ক্যারেক্টার্স বলবো না। এবং গ্রোথকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি ইনডিটারমিনেন্ট এবং আরো একটা হলো ডিটারমিনেন্ট। ইনডিটারমিনেন্ট মানে কি আনলিমিটেড, অর্থাৎ যে গ্রোথের কোনো লিমিট থাকে না। ওকে, যেমন গ্রোথ অকার দ্য থ্রু আউট দ্য লাইফস অফ দ্য প্ল্যান্টস, উদ্ভিদের বৃদ্ধি সবসময় হয়ে যায়, সুতরাং উদ্ভিদের বৃদ্ধি যে নির্দিষ্ট সময়ের পরে থেমে যায় না, সুতরাং একে বলবো ইনডিটারমিনেন্ট গ্রোথ। এবং ডিটারমিনেন্ট গ্রোথ কাকে বলবো আমরা, লিমিটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পরে গ্রোথ থেমে যায়। সো গ্রোথ অকার্ড আপ টু দ্য স্পেসিফিক এজ, অর্থাৎ নির্দিষ্ট বয়সের পরে গ্রোথ থেমে যায়, যেমন এক্সাম্পলস হচ্ছে অ্যানিমেলস। সুতরাং গ্রোথকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটি ইনডিটারমিনেন্ট আর একটা ডিটারমিনেন্ট। এক্সেপ্ট ডিউরিং দ্য সেল ড্যামেজ অ্যান্ড দ্য সেল রিনিউয়াল, অর্থাৎ সাধারণত প্রাণীদের একটা নির্দিষ্ট বয়সের পরে বৃদ্ধি থেমে যায়, কিন্তু কোনোভাবে কোষ যদি ড্যামেজ হয় এবং সেই ড্যামেজ কোষের জায়গায় নতুন নতুন কোষ তৈরি হয়, সুতরাং এই ধরনের যে বৃদ্ধি এক্ষেত্রে কিন্তু আবার ফের গ্রোথ রিস্টার্ট হয়। ওকে, in higher plants and the animals, growth and the reproduction are mutually exclusive characters. This is very very important. অর্থাৎ উন্নত জীব এবং অ্যানিমালস এর ক্ষেত্রে গ্রোথ এবং রিপ্রোডাকশন এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যারেক্টার্স। সুতরাং আমরা দেখে নিলাম যে গ্রোথ কেন নন ডিফাইনিং ক্যারেক্টার্স। এক্সট্রিনসিক গ্রোথ যেটা প্রধানত জড়ের ক্ষেত্রে দেখা যায়, সুতরাং এটা জীবের ক্ষেত্রে দেখা যায় না। সো দিস ইজ অ্যান এক্সেপশন অফ গ্রোথ, অ্যান্ড সো গ্রোথ ইজ কল্ড অ্যাজ নন ডিফাইনিং ক্যারেক্টার্স। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে কোনো জীবের গ্রোথ হতে পারে এবং অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম কিভাবে গ্রোথকে কন্ট্রোল করে। যদি অ্যানাবলিক রেট যদি অ্যানাবলিজম যদি কমে যায় তাহলে গ্রোথ কমতে থাকবে, এবং ক্যাটাবলিজম যদি বেড়ে যায় তাহলে গ্রোথ কমতে থাকবে, এবং একে আমরা বলবো ডিগ্রোথ বা নেগেটিভ গ্রোথ। এবং ইন্ট্রিনসিক গ্রোথ, এক্সট্রিনসিক গ্রোথ কাকে বলে, ইনডিটারমিনেন্ট গ্রোথ এবং ডিটারমিনেন্ট গ্রোথ কাকে বলে আমরা দেখে নিলাম। আরো একটা নন ডিফাইনিং ক্যারেক্টার্সে চলে যাব, অর্থাৎ এটা যদিও জীবের বৈশিষ্ট্য কিন্তু তবুও এক্ষেত্রে এক্সেপশন দেখা যায়, এবং সেটা হলো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কাকে বলে, ইনক্রিজ অফ দ্য নাম্বার অফ প্রোজেনি অর দ্য অফস্প্রিংস, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো জীব তার নিজের আকৃতি বিশিষ্ট নতুন অপত্য তৈরি করে তাকেই আমরা বলবো রিপ্রোডাকশন। এবং রিপ্রোডাকশনের মাধ্যমে কোনো জীব তার সংখ্যা বৃদ্ধি করে এবং প্রজাতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে। এবং মাল্টিসেলুলার এবং ইউনিসেলুলার অর্গানিজমে কিভাবে রিপ্রোডাকশন বা জনন হয় আমরা একটু দেখে নিই। মাল্টিসেলুলার অর্গানিজমে ইনক্রিজড অর্গানিজমস নাম্বার অর প্রোজেনি অ্যান্ড অফস্প্রিং মোর অর লেস সিমিলার উইথ দ্য পেরেন্টস, অর্থাৎ যে সমস্ত জীবগুলো বহুকোষী সেই সমস্ত জীবে ক্রমশ জীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং অফস্প্রিং বা সন্তান প্রধানত মোর অর লেস সিমিলার উইথ দ্য পেরেন্টস, অর্থাৎ তাদের পিতামাতার মতো দেখতে হয়। ইউনিসেলুলার অর্গানিজমে ইনক্রিজড ইন দ্য নাম্বার, অর্থাৎ সংখ্যার বৃদ্ধি ঘটে, অ্যান্ড ইন দিস কেস গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর সিনোনিম উইথ ইচ আদার, অর্থাৎ এককোষী যে সমস্ত জীব
সেই সমস্ত জীব যেহেতু বিভাজনের মধ্য দিয়ে তারা বংশবৃদ্ধি করে এবং সেই কারণের জন্যই গ্রোথ অর্থাৎ বিভাজন মানে বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, তাকে আমরা বলবো গ্রোথ। আবার যেহেতু এককোষী ইন্ডিভিজুয়ালস যেহেতু বিভাজনের মাধ্যমে তারা তাদের সংখ্যা বৃদ্ধি করে, সুতরাং এটা হচ্ছে তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন। অর্থাৎ ইউনিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে গ্রোথ এবং রিপ্রোডাকশন এরা সিনোনিম। ওকে, রিপ্রোডাকশন বিভিন্ন রকমের হতে পারে এবং তোমাদের সিলেবাসে রিপ্রোডাকশন সম্বন্ধে ডিটেলসে আছে। তো এক্ষেত্রে আমরা একটু আউটলাইন দেখে নিই। সো রিপ্রোডাকশন প্রধানত আসেক্সুয়াল এবং সেক্সুয়াল বা অযৌনজনন এবং যৌনজনন এই দুই রকমের হয়। এবং যৌনজনন পদ্ধতিতে কি হয়, গ্যামেটিক ফিউশন হয় এবং মিওসিস অকার্ড। অর্থাৎ যৌনজনন পদ্ধতিতে একটি পুরুষ গ্যামেট বা শুক্রাণু এবং একটি স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাকে আমরা বলবো গ্যামেটিক ফিউশন। অনেক সময় একটা কোয়েশ্চেন্স দেয়, তাকে বলা হয় উগ্যামি। এক্ষেত্রে নিশ্চল এবং বড় স্ত্রী গ্যামেটের সঙ্গে সচল এবং ছোট পুরুষ গ্যামেটের মিলন ঘটে এবং অর্থাৎ নিষেক ঘটে বা ফার্টিলাইজেশন ঘটে, তাকে আমরা বলবো উগ্যামি। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাজ গ্যামেটিক ফিউশন। এবং এই গ্যামেট তৈরি হওয়ার জন্য অবশ্যই মিওসিস পদ্ধতি লাগে। সুতরাং মিওসিস পদ্ধতিতে উৎপন্ন গ্যামেট যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে যে সন্তান উৎপন্ন হয়, তাকেই বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। Asexual reproduction কি কাকে বলে, গ্যামেটিক ফিউশন অর দ্য ফার্টিলাইজেশন দ্য মিওসিস ইজ নট ইনভলভড। অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্যামেটের প্রয়োজন হয় না এবং এক্ষেত্রে কোনো রকম মিওসিস ঘটে না। যেমন কিভাবে, যেমন রেণুর সাহায্যে বাই প্রোডাকশন অফ দ্য স্পোর্স, যেমন অ্যালগি এবং ফাঞ্জি অর্থাৎ বিভিন্ন রকমের শৈবাল এবং ছত্রাক প্রধানত রেণুর সাহায্যে বংশ বিস্তার করে। বাই বার্ডিং অর্থাৎ বার্ডিং পদ্ধতিতে ইস্ট এবং হাইড্রা, এই এক্সাম্পলস গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি খুব শর্টে লিখেছি, বাট এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অনেক। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি খুব শর্টে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের এক্সাম্পলস দিয়েছি এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স দিতে পারে। ওকে, তাহলে রেণুর সাহায্যে বংশ বিস্তার করে শৈবাল এবং ছত্রাক, এবং বার্ডিং পদ্ধতিতে বংশ বিস্তার করে ইস্ট এবং হাইড্রা, এবং ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে ফিলামেন্টাস অ্যালগি, ফাঞ্জি, প্রোটোনিমা অফ দ্য মসেস, এবং রিজেনারেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে প্ল্যানেরিয়া। এবং রিজেনারেশন দুই রকমের হতে পারে, ট্রু রিজেনারেশন এবং মরফোল্যাক্সিস। ওকে, এবং রিজেনারেশনের এপিমরফোসিস আমরা কাকে বলবো, যখন কোনো ইন্ডিভিজুয়ালস এর দেহের কোনো একটা অংশ যখন দেহ থেকে বেরিয়ে আসে এবং সেই জায়গায় নতুন অংশ তৈরি হয়, তখনই তাকে আমরা বলবো এপিমরফোসিস। যেমন স্টারফিশের ক্ষেত্রে দেখা যায়, স্টারফিশের কোনো একটা বাহু যদি ভেঙে যায় তাহলে সেই জায়গায় নতুন বাহু তৈরি হতে পারে। অথবা লিজার্ডের ক্ষেত্রে যেমন টিকটিকির লেজ যদি কোনোভাবে বিনষ্ট হয়, আবার মাইটোসিস পদ্ধতিতে সেই লেজ তৈরি হয়। সুতরাং এই ঘটনাকে আমরা বলবো এপিমরফোসিস। এবং রিজেনারেশন পদ্ধতি ট্রু রিজেনারেশন হতে পারে অথবা মরফোল্যাক্সিস হতে পারে। এই সম্বন্ধে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। কিন্তু রিপ্রোডাকশন ইজ নট ডিফাইনিং ক্যারেক্টার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং রিপ্রোডাকশন বা জনন যে প্রত্যেকটা জীবের দেহতে দেখা যাবে এরকম কোনো ব্যাপার নয়। নো নন লিভিং অর্গানিজমস এক্সিবিট রিপ্রোডাকশন, অর্থাৎ কোনো জ্বর তারা রিপ্রোডাকশন বা জনন তারা দেখায় না। কিন্তু স্টেরাইল হিউম্যান কাপলস অর্থাৎ বন্ধা সেই সমস্ত স্ত্রী বা বন্ধা দম্পতি এরা কিন্তু প্রজনন করে না। সুতরাং এরা যদিও জীব কিন্তু এরা প্রজনন করে না। সুতরাং দিস ইজ অ্যান এক্সেপশন অফ রিপ্রোডাকশন। সো রিপ্রোডাকশন ইজ কল্ড অ্যাজ নন ডিফাইনিং ক্যারেক্টার্স। ওকে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে নন ডিফাইনিং ক্যারেক্টার্স হচ্ছে সেগুলোই যে সমস্ত ক্যারেক্টার্সে এক্সেপশন আছে। সুতরাং জীবের প্রধান ধর্ম আমরা জানি যে রিপ্রোডাকশন, কিন্তু যে সমস্ত দম্পতি স্টেরাইল বা বন্ধা তারা কোনো সন্তান উৎপন্ন করে না। সুতরাং এটা হলো এক্সেপশন, যদিও তারা জীব, বাট দে ডু নট প্রডিউস এনি অফস্প্রিং। সো দিস ইজ দ্য নন ডিফাইনিং ক্যারেক্টার্স। ওকে, ওয়ার্কার বিজ অর্থাৎ শ্রমিক মৌমাছি যদিও জীব কিন্তু এরা রিপ্রোডাকশন করে না, এরা বন্ধা স্ত্রী। এছাড়া মুলস অর্থাৎ হাইব্রিড অ্যানিমেলস এরা কিন্তু রিপ্রোডাকশন করে না, যদিও তারা জীব কিন্তু এরা রিপ্রোডাকশন করে না। সুতরাং জীবের প্রধান ধর্ম রিপ্রোডাকশন যদিও, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এক্সেপশনস আছে, সেই জন্য রিপ্রোডাকশনকে বলা হয় নন ডিফাইনিং ক্যারেক্টার্স। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জীবনের বিভিন্ন ধর্মগুলো প্রধানত আমরা ইগনোর করে যাই, অথবা আমরা ভাবি যে জীবনের বিভিন্ন ধর্মগুলো সম্বন্ধে আমরা জানি, কিন্তু কত কিছু বিষয় আমাদের অজানা আছে। ওকে, নেক্সট যে প্রপার্টিস অর্থাৎ ডিফাইনিং ক্যারেক্টার সেটা হলো মেটাবলিজম, অর্থাৎ মেটাবলিজমের কোনো ব্যতিক্রম নেই। এবং মেটাবলিজম সমস্ত জীবের ক্ষেত্রে কিন্তু মেটাবলিজম দেখা যায়। মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া কাকে বলে, কেমিক্যাল রিয়াকশনস অকারিং ইন দ্য সেল ইজ কল্ড মেটাবলিক রিয়াকশন। অর্থাৎ কোনো কোষের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয় তাকেই আমরা বলবো মেটাবলিক রিয়াকশন। সাম টোটাল অফ অল কেমিক্যাল রিয়াকশনস ইন দ্য বডি ইজ কল্ড মেটাবলিজম। অর্থাৎ আমাদের দেহতে যে সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশনস গুলো চলে, সেই সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশনস গুলোকে একসঙ্গে আমরা বলবো মেটাবলিজম।
মেটাবলিক রিয়াকশন ক্যান বি ডান ইন ভিট্রো অর্থাৎ ল্যাবে হতে পারে, অথবা মেটাবলিক রিয়াকশন অকারিং ইন এ সেল ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ অল লিভিং অর্গানিজমস। সুতরাং মেটাবলিক রিয়াকশনসগুলো কোষের মধ্যে যখন হয় তখন কোষের মধ্যে যেহেতু মেটাবলিক রিয়াকশন সম্পন্ন হয় এবং সমস্ত রকমের কোষে সমস্ত রকমের জীব যেহেতু এই মেটাবলিক রিয়াকশন দেখায়, সেই জন্য এক্ষেত্রে মেটাবলিক রিয়াকশনসকে আমরা কি বলবো, আমরা বলবো এটা ডিফাইনিং ক্যারেক্টার্স। ধরা যাক এ এবং বি এই দুটো কম্পাউন্ড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সি তৈরি করে, ওকে, আবার ডি আবার ভেঙে যেতে পারে ই প্লাস এফ এ। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যানাবলিক রিয়াকশন এবং এটা ক্যাটাবলিক রিয়াকশন। সুতরাং অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম এই দুটো রিয়াকশনকেই আমরা বলবো মেটাবলিজম। and metabolism possessing cell is the definitive features of the living organism। সুতরাং সমস্ত জীব সাধারণত মেটাবলিক রিয়াকশন সমস্ত জীবের সমস্ত কোষে যেহেতু মেটাবলিক রিয়াকশন ঘটে বা বিপাক প্রক্রিয়া ঘটে, তাই জন্য এটা হলো ডিফাইনিং ক্যারেক্টার্স। নেক্সট আমরা চলে আসবো কনসাসনেসে। কনসাসনেস মানে কি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু রেসপন্ড টু ইট, অর্থাৎ পরিবেশের বিভিন্ন পরিবর্তনকে জীব বুঝতে পারে এবং সেই অনুযায়ী জীব রেসপন্স করে, এবং এটাকেই আমরা বলবো কনসাসনেস বা সংবেদনশীলতা। এবং কনসাসনেস হলো ডিফাইনিং প্রপার্টিস, অর্থাৎ এই প্রপার্টিস এর কোনো ব্যতিক্রম হয় না, অর্থাৎ সমস্ত জীবে এই প্রপার্টিস দেখা যায়, এমন কোনো জীব নেই যারা পরিবেশের পরিবর্তনে সাড়া দেয় না। অ্যান্ড দ্য প্ল্যান্ট অলসো রেসপন্স ভেরি স্লোলি, এবং উদ্ভিদও পরিবেশের পরিবর্তনে খুব ধীর গতিতে সাড়া দেয়। যেমন অ্যাকর্ডিং টু সানলাইট ফ্লাওয়ারিং অফ দ্য প্ল্যান্টস, অর্থাৎ সূর্যের আলোতে ফুল ফোটে। সুতরাং খুব ধীরে ধীরে যদি এই ঘটনা ঘটে, তবুও পরিবেশের প্রভাবক কিন্তু উদ্ভিদের জীবনকেও প্রভাবিত করে। হিউম্যান ইজ সেলফ অ্যাওয়্যার, এবং মানুষ নিজে নিজেই সচেতন হয়। অ্যান্ড অনলি দিস ইজ সিন ইন হিউম্যান। সাধারণত আত্মসচেতনতা এটা প্রধানত মানুষের ক্ষেত্রে দেখা যায়। সো এটা হলো হায়ার লেভেল অফ ফাংশনস এবং এটা মানুষের ক্ষেত্রে দেখা যায়। এবং কনসাসনেস ইজ টেকনিক্যালি কমপ্লিকেটেড অ্যান্ড দ্য মোস্ট অবভিয়াস ফিচার্স, ওকে, অর্থাৎ এটা টেকনিক্যালি কমপ্লিকেটেড, যদিও এটা কমপ্লিকেটেড প্রসেস, বিভিন্ন নিউরনস এক্ষেত্রে অ্যানিমালসের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম। নেক্সট 5 নম্বর প্রপার্টিজে আমরা চলে এসেছি সেলুলার অর্গানাইজেশন অ্যান্ড দে নিড দ্য সেলুলার অর্গানাইজেশন, অর্থাৎ প্রত্যেকটা জীবের দেহ অবশ্যই কোষ নিয়ে গঠিত হবে, সেটা এককোষী হোক অথবা বহুকোষী হোক, বাট জীবের দেহ কিন্তু কোষ নিয়ে গঠিত হবে। কনসাসনেসের আমরা একটা স্পেশাল এক্সাম্পল দেখবো, ব্রেন ডেড কেসেস অফ দ্য কোমা, অর্থাৎ আমাদের ব্রেন যখন ডেড হয়ে যায় বা আমরা যখন কোমাতে চলে যাই, তখন কি হয়, তখন আমাদের মধ্যে কোনো কনসাসনেস থাকে না, কিন্তু এটা এক্সেপশনাল, ওকে। সো দে আর লিভিং বাট নো কনসাস। তাহলে আমরা দেখলাম যে মেটাবলিজম, কনসাসনেস এবং সেলুলার অর্গানাইজেশন এরা হলো ডিফাইনিং ক্যারেক্টার্স। অ্যাকচুয়ালি কোনো জীবের ধর্ম বা কোনো জীবের প্রপার্টিজ বা কোনো জীব আমরা কাকে বলবো, সেই সম্বন্ধে জানতে গেলে একটি ট্রিক্স আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রাইসেস। অর্থাৎ জীব হলো সেটাই যে সমস্ত জীব নিজেদেরকে রেগুলেট করতে পারে এনভায়রনমেন্টের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, প্লাস দেহের ইন্টারনাল এনভায়রনমেন্টের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে নিজেকে রেগুলেট করতে পারে, ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ এরা কি করে, পরস্পরের সঙ্গে সংযোগ সাধন করতে পারে, সেলফ রেপ্লিকেটিং মানে কি এরা প্রজনন করতে পারে, অথবা ইভলভিং অ্যান্ড রেসপন্ড টু স্টিমুলি। সুতরাং যে সমস্ত বস্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখায় তাদেরকেই আমরা বলবো জীব। সুতরাং এক্ষেত্রে ট্রিক্স হচ্ছে রাইজেস। যেমন তাহলে আমরা যে ট্রিক্স আমরা যেটা দেখলাম, অর্থাৎ বেসিক ডেফিনেশন অফ অর্গানিজম, সুতরাং অর্গানিজমস এর কিছু বৈশিষ্ট্য। সো রাইজেস এই ট্রিক্স থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর মানে রেগুলেটিং, আই মানে ইন্টারঅ্যাক্টিভ, এস মানে সেলফ রেপ্লিকেটিং, ই মানে ইভলভিং এবং এস মানে স্টিমুলি, অর্থাৎ রেসপন্ড টু স্টিমুলি, ওকে। আমরা দেখে নিলাম যে জীবনের ধর্মগুলো কি কি। সুতরাং এই সমস্ত ধর্মগুলো, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে কোনটা ডিফাইনিং ক্যারেক্টার্স এবং কোন সমস্ত ক্যারেক্টার্স গুলো নন ডিফাইনিং ক্যারেক্টার্স। এবার আমি একটা বই থেকে তোমাদেরকে জীবনের কিছু ধর্ম সম্বন্ধে আরেকটু ধারণা দেব। এবারে আমরা জীবনের আরো কিছু ধর্ম আমরা দেখে নিই, এবং তাহলে পুরোপুরিভাবে জীবনের ধর্ম সম্বন্ধে বা প্রপার্টিজ অফ লাইফ সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে যাবে। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি হলো অর্ডার। দিস ক্লোজ আপ অফ এ সানফ্লাওয়ার ইলাস্ট্রেটস দ্য হাইলি অর্ডার স্ট্রাকচার দ্যাট ক্যারেক্টারাইজেস দ্য লাইফ, অর্থাৎ প্রত্যেকটা জীবের গঠনে বা কোনো পার্টসও যদি হয় তাহলে তার গঠনে একটি হাইলি অর্ডার স্ট্রাকচার থাকবে, অর্থাৎ কি স্পেসিফিক গঠন থাকবে, ওকে। যেমন এক্ষেত্রে যে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ, এই সূর্যমুখী ফুলের অর্ডার স্ট্রাকচার দেখা যায়। সুতরাং জীবনের ধর্মই হচ্ছে সুনির্দিষ্ট স্পেসিফিক অর্ডার থাকবে।
নেক্সট যে ধর্ম অত্যন্ত ইম্পর্টেন্ট ধর্ম সেটা হলো এনার্জি প্রসেসিং। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পলস দেখতে পাচ্ছি, দিস বাটারফ্লাই অবটেইনস দ্য ফুয়েল ইন দ্য ফর্ম অফ দ্য নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার। অর্থাৎ ফুল থেকে যে প্রজাপতি যে ফুলের যে মধু খায়, সেই ফুলের মধু থেকে তারা কি পায়, তারা খাদ্য পায়। অ্যান্ড দ্য বাটারফ্লাই উইল ইউজ দ্য কেমিক্যাল এনার্জি স্টোর্ড ইন ইটস ফুড। অর্থাৎ তারা খাদ্য হিসাবে তারা যে ফুলের মধু যে গ্রহণ করছে, সেই খাবারের মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে এবং সেই কেমিক্যাল এনার্জি কি করে, একে পাওয়ার সাপ্লাই করে ফ্লাইট অ্যান্ড আদার ওয়ার্ক। অর্থাৎ প্রজাপতি যে উড়ে বেড়াবে এবং অন্যান্য কাজ করবে, তার জন্য সে খাদ্য থেকে এনার্জি পাবে। সুতরাং জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম হলো এনার্জি প্রসেসিং। অর্থাৎ অবশ্যই পরিবেশ থেকে জীব কি করে, পরিবেশ থেকে জীব অবশ্যই এনার্জি গ্রহণ করবে। ওকে, নেক্সট যেটা আমরা দেখেছিলাম সেটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ লিভিংস। সো ইনহেরিটেড ইনফরমেশন ক্যারিড বাই দ্য জিনস কন্ট্রোলস দ্য প্যাটার্ন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অর্গানিজম সাচ অ্যাজ দিস ওক সিডলিং। ওকে, অর্থাৎ আমরা আমাদের পিতামাতার থেকে আমরা সেই গুণটাই পাবো যে আমাদের বৃদ্ধি কেমন হবে, আমাদের ডেভেলপমেন্ট কেমন হবে। যেমন এক্ষেত্রে আমরা একটি ওক গাছের বৃদ্ধি কিভাবে হচ্ছে, সে বীজ থেকে কিভাবে অঙ্কুরিত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি, রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের পরিবর্তনে সাড়া দেওয়া। ওকে, সো দিস ভেনাস ফ্লাই ট্র্যাপ closed its trap rapidly in response to the environmental stimulus of the Dames fly ল্যান্ডিং অন দ্য ওপেন ট্র্যাপ। সুতরাং এক্ষেত্রে আমরা একটা পতঙ্গভুক উদ্ভিদ দেখতে পাচ্ছি এবং এই পতঙ্গভুক উদ্ভিদের এই পাতাগুলি যখন পতঙ্গের সংস্পর্শে আসে, তখন সেই পতঙ্গ কি হয়, এক্ষেত্রে আটকে যায় এই পাতাতে। ওকে, সুতরাং পরিবেশ অর্থাৎ পতঙ্গ দেহের যে রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে এই উদ্ভিদ এইভাবে রেসপন্স করে। সো দিস ইজ কল্ড রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ লিভিংস। আরও একটা বিষয় যেটা আমি আগেও আলোচনা করেছি সেটা হলো রিপ্রোডাকশন। সো অর্গানিজমস অর দ্য লিভিং থিংস রিপ্রোডিউস দেয়ার ওন কাইন্ড। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে জিরাফ এবং এটা জিরাফের সন্তান। সুতরাং এক্ষেত্রে কি হয়, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হলো রিপ্রোডাকশন বা প্রজননের মধ্যে দিয়ে জীবের সংখ্যা বৃদ্ধি করা। আরো দুটো জীবনের ইম্পর্টেন্ট ধর্ম আমরা দেখে নেব। তো প্রথম যে ধর্ম সেটা হলো রেগুলেশন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রেগুলেশন অফ দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য ব্লাড ভেসেলস অফ দিস jackrabbits ears helps to maintain the constant body temperatures by adjusting heat exchange with the surrounding air. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে র্যাবিট আছে এবং এই র্যাবিটের কানেতে বিভিন্ন রকমের ব্লাড ভেসেলস আছে এবং এই ব্লাড ভেসেলস কি করে, পরিবেশের সঙ্গে হিট এক্সচেঞ্জ করে। হিট এক্সচেঞ্জ এই কারণের জন্যই করে যাতে তাদের দেহ যাতে ঠান্ডা থাকে, ব্রেন যাতে অনেক বেশি কাজ করতে পারে। ওকে, এবং সেই কারণের জন্য এই রেগুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং পরিবেশের যদি চেঞ্জেস হয় তাহলে কিন্তু জীবের ধর্ম হচ্ছে সেই চেঞ্জেস এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাকে রেগুলেট করা। সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধর্ম সেটা হলো ইভলিউশনারি অ্যাডাপ্টেশন বা পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। এটাও কিন্তু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম। ইভলিউশনারি অ্যাডাপ্টেশন, দ্য অ্যাপিয়ারেন্স অফ দিস পিগমি সি হর্স। সুতরাং এক্ষেত্রে আমরা একটা সি হর্সকে দেখতে পাচ্ছি ক্যামোফ্লেজ দ্য এনিম্যাল ইন ইটস এনভায়রনমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে এই যে পিগমি সি হর্স সেটা কি করে, সারাউন্ডিং মিডিয়ামসের সঙ্গে সে নিজেকে কেমোফ্লেজ করে নেয় যাতে শত্রুর হাত থেকে সে রক্ষা পেতে পারে। ওকে, সাচ অ্যাডাপ্টেশনস ইভলভস ওভার মেনি জেনারেশনস বাই দ্য রিপ্রোডাক্টিভ সাকসেস অফ দোজ ইন্ডিভিজুয়ালস উইথ হেরিটেবল ট্রেটস দ্যাট আর বেস্ট সুইটেড টু দেয়ার এনভায়রনমেন্টস। সুতরাং এটা এই ধরনের অভিযোজনটা বেশ কয়েক বছর ধরে এই ঘটনা ঘটেছে এবং এই অভিযোজনের ফলেই তারা নিজেদেরকে বিভিন্ন শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। ওকে, সুতরাং জীবনের আরো কতগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ধর্ম আমরা দেখে নিলাম। সো প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হলো অর্ডার, এবং তারপরেই আমরা দেখলাম যে এনার্জি প্রসেসিং এবং ইভলিউশনারি অ্যাডাপ্টেশনস এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট এবং রিপ্রোডাকশন এবং রেগুলেশনস। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি নোটসে যে সমস্ত জীবনের ধর্মগুলো বলেছি, এই সমস্ত ধর্মগুলোও তোমরা যদি ভালো করে পড়ো তাহলে জীবনের ধর্ম বা প্রপার্টিস অফ দ্য লাইফ সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। ওকে, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমরা ট্যাক্সোনমি এবং নমেনক্লেচার সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ
ট্যাক্সোনমির বিভিন্ন রকমের ব্রাঞ্চ, অর্থাৎ ট্যাক্সোনমি কাকে বলে, সিস্টেমেটিক্স কাকে বলে, তাদের বিভিন্ন পার্থক্য ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জীবনের বিভিন্ন ধর্মগুলো, অর্থাৎ যে বিষয় আমরা জেনারেলি ইগনোর করি সেই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবং তাতেও কত ইম্পর্টেন্ট বিষয় আছে, আশা করি সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এবং যে কোনো ধরনের বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন নিট এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি এক্সামিনেশন, অথবা ক্লাস 11-এর এক্সামিনেশনেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন্স দিতে পারে। ওকে, তাহলে পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা ট্যাক্সোনমি এবং নমেনক্লেচার নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।